দেন আমাদের অ্যাজমা কেন হয় সেটা হচ্ছে, বা অ্যাজমা ট্রিগার যে ফ্যাক্টর গুলো রয়েছে, অ্যালার্জি, ডাস্ট, স্মোক, এক্সারসাইজ এবং কোল্ড এয়ার। আর অ্যাজমা আমরা কেন হয় এটা আমাদের দেখাটা আগে জরুরি। দেখুন, এটা হচ্ছে আমাদের নর্মাল একজন মানুষ তার লাংস। তো আমাদের লাংসের আমরা সবাই জানি কার্যকরী একক বলা হয় অ্যালভিওলাই। কারণ লাংসের অ্যালভিওলের ভিতরে আমাদের গ্যাস এক্সচেঞ্জটা হয়। অর্থাৎ আমার বডি থেকে যে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাচ্ছে আর অক্সিজেন নিচ্ছে, এই এক্সচেঞ্জটা হচ্ছে লাংসের অ্যালভিওলাইতে। আর এটা একজন নর্মাল মানুষের লাংস। তো নর্মাল মানুষের লাংসের ব্রঙ্কিওল গুলো এরকম ওপেন থাকে যেন ইজিলি এয়ার পাস হতে থাকে। কিন্তু যখন কোনো মানুষের অ্যাজমা হয় তার ব্রঙ্কো স্পাজম হয়, অর্থাৎ ওইখানে মাসেল গুলো স্পাজম হয়ে ওইখানে ইনফ্লামেশন হয়ে বা সোয়েলিং হয়ে ফুলে যায় আর ওর ভিতর মিউকাস জমে, যেটার জন্য ইজিলি এয়ার না প্রবেশ করতে পারে, না লাংস থেকে বের হতে পারে। তখন পেশেন্টের এই সিমটম গুলো বা লক্ষণ গুলো দেখা যায়। এখন অ্যাজমাটায় ব্রঙ্কোস্পাজম হলে কি কি হচ্ছে আমরা কি সবাই ক্লিয়ার বুঝতে পেরেছি? স্যার, আমি মাত্র জয়েন করেছি, আবার যদি একটু বলতেন। দেখুন, এটা হচ্ছে আমাদের একজন নর্মাল মানুষের লাংস। তার আমাদের লাংসের কার্যকরী একক বলা হয় অ্যালভিওলাইকে, এবং লাংসে 500 মিলিয়ন অ্যালভিওলাই থাকে পার লাংস। এবং এই অ্যালভিওলার ভিতরে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড বিনিময় হয়। এখন আমাদের এই অ্যালভিওলার বেসিক্যালি হচ্ছে কাজ কি, গ্যাস এক্সচেঞ্জ। আর অ্যালভিওলাই গুলো কানেক্টেড থাকে হচ্ছে ব্রাঙ্কিওলের সাথে। এই ব্রাঙ্কিওলের মাধ্যমে এয়ারটা অ্যালভিওলাইতে আসে। এখন যখন কোনো মানুষের অ্যাজমা হয়, তার এই অ্যালভিওলাই, তার এই ব্রাঙ্কিওলটা সোয়েলিং হয়, ইনফ্লামেশন হয়, হয়ে ওইটার যে ফাঁকা জায়গাটা এটা ফিল আপ হয়ে যায়, যেটার জন্য এয়ারটা প্রপারলি প্রবেশ করতে পারে না। এট দি মিন টাইম এর ভিতর মিউকাস জমে। কারণ যখনই কোথাও ইনফ্লামেশন হয় এটার প্রতিবর্তী ক্রিয়ার জন্য ওইখানে মিউকাস জমে, যেটার জন্য পেশেন্টের শ্বাসকষ্ট, দেন হুইজিং যে সাউন্ডটা, বা ডিসপেনিয়া বা ব্রিথিং ডিফিকাল্টি, কফ, চেস্ট টাইটনেস এগুলো। Oliver, share your music, share your love. এখন আমরা দেখবো অ্যাজমা আমরা কিভাবে ডায়াগনোসিস করব। সেটা হচ্ছে অ্যাজমা আমরা স্পাইরোমেট্রির মাধ্যমে ডায়াগনোসিস করি। এই স্পাইরোমেট্রি বা এটা হচ্ছে এক ধরনের স্পেশাল মিটার, এবং এখানে আমরা এপিভিয়ন যেটা লোয়ার দিকে যাচ্ছে এটা চেক করা হয়। দেন ট্রিটমেন্টে অ্যাজমার ক্ষেত্রে হচ্ছে সালবিউটামল দেওয়া হয় এবং ইনহেল কর্টিকোস্টেরয়েড এবং লং অ্যাক্টিং বিটা অ্যাগোনিস্ট দেওয়া হয়। এটা হচ্ছে আমার জাস্ট ট্রিটমেন্টের যে কি পয়েন্ট গুলো আমার মনে রাখতে হবে। নার্সিং ম্যানেজমেন্টে আমরা কি করব, পেশেন্টকে রেসপিরেটরি স্ট্যাটাস, তার পিক ফ্লোমিটারটা চেক করব, তাকে ব্রঙ্কোডায়ালেটর এবং অক্সিজেনটা দিব, ট্রিগার গুলো অ্যাভয়েড করতে বলতে হয়। আর আমরা অ্যাজমার পেশেন্টকে কোন পজিশনে রাখবো, দ্যাটস মোস্ট ইম্পর্টেন্ট নার্সিং ম্যানেজমেন্টের ক্ষেত্রে। যখনই কোনো পেশেন্টকে ব্রেথিং ডিফিকাল্টি বা শ্বাসকষ্ট রিলেটেড কোনো প্রবলেম হবে, ওই পেশেন্টকে আমরা হাই ফাউলার্স পজিশনে বা অর্থোপেনিক পজিশনে রাখি। অর্থাৎ পেশেন্টকে বসায় রাখা বা একটু দেওয়ালে হেলান দিয়ে রাখা হয়। এই স্ক্রিনের ভিতরে কি আবার খুব দাগাইতে মন চাচ্ছে আপনাদের? এখন দেখুন, এই যে রিভার্সিবল ব্রঙ্কোস্পাজম কাকে বলা হয় এটা আমরা একটু দেখব। একটু ওয়েট করুন।
এখন আমরা দেখবো এই যে রিভার্সিবল ব্রঙ্কোস্পাজম কাকে বলা হয়। রিভার্সিবল এই ব্রঙ্কোস্পাজমটা আমরা আগে দেখবো। ব্রঙ্কোস্পাজম হচ্ছে যখন আমাদের শ্বাসনালীর যে পেশিগুলো এটা টাইট হয়, সেটাকে হচ্ছে আমরা রিভার্সিবল ব্রঙ্কোস্পাজম বলি। আর এই রিভার্সিবল ব্রঙ্কোস্পাজম হলে লাংসে বাতাসটা প্রপারলি ঢুকতে পারে না। আর এটা হচ্ছে বেসিক্যালি যেমন সালবিউটামল যে ইনহেলার দিলে ওই শ্বাসনালীটা আবার ওপেন হয়ে যায়। আর ইরিভার্সিবল ব্রঙ্কোস্পাজম কি, এটা শ্বাসনালীর যে সংকোচনটা স্থায়ী হয়ে যায়। বেসিক্যালি এই ইরিভার্সিবল ব্রঙ্কোস্পাজমটা কিন্তু সিওপিডি পেশেন্টদের বেশি হয় অন্যদের তুলনায়। এখন আমরা এই যে সিওপিডি কি কেন হয়, কিভাবে আমরা এটা ট্রিটমেন্ট করব দেখবো। সিওপিডি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিসঅর্ডার। এই সিওপিডি যখন কোনো পেশেন্টের হয়, তার এই যে দুইটা জায়গায় চেঞ্জ আসে, একটা হচ্ছে তার অ্যালভিওলাসে এবং একটা তার ব্রাঙ্কিওলে। কি হয় দেখুন, এটা হচ্ছে একজন নর্মাল মানুষের লাংস, তার লাংসের ভিতর দিয়ে খুব ইজিলি এয়ার ইন আউট হতে পারছে। অ্যালভিওলাইটা কিন্তু এটা হচ্ছে বেলুনের মতো, এটা একবার বড় হয় একবার চুপসে যায়, প্রপারলি হতে পারছে। বাট সিওপিডি যখন আক্রান্ত লাংস, সেটা দেখুন এই সাইডে রয়েছে, তার লাংসটা কি অবস্থা হচ্ছে, তার ব্রাঙ্কিওল গুলো একদম ন্যারো হয়ে গিয়েছে। কেন ন্যারো হয়ে গিয়েছে তার ব্রাঙ্কিওল গুলো? কারণ তার ওইখানে হচ্ছে অবস্ট্রাকশন হয়ে গিয়েছে। আর অবস্ট্রাকশন যখন হচ্ছে, তার ওর ভিতরে মিউকাস বা এই যে শ্লেষ্মা বা ফ্লুইড জমতেছে, যেটার জন্য খুব ইজিলি কিন্তু বাতাস তার অ্যালভিওলাইতে যেতে পারে না। এবং সিওপিডির একটা টাইপস আছে এমফাইসেমা। এই এমফাইসেমা যখন হয়, পেশেন্টের অ্যালভিওলার যে অলটা, এটা ডিস্ট্রাকশন হয়ে যায় বা ধ্বংস হয়ে যায়। আর অ্যালভিওলার অলটা যখন ডিস্ট্রাকশন হয়ে যায়, অ্যালভিওলাইটা প্রপারলি হচ্ছে বড় হওয়া বা ছোট হওয়া এগুলো হতে পারে না। আমরা এই যে সিওপিডির যে বেসিক প্যাথোফিজিওলজি, এটা কি সবাই বুঝতে পেরেছি? জি স্যার। ভাইয়া আরেকটু বুঝান। কোনটা বোঝাবো ম্যাডাম, বলুন, আমরা সেটা বোঝাই দিচ্ছি। বুঝতে এই পেরেছি যে ভাইয়া। এমফেসাইমা অ্যালভিউলার ডিস্ট্রাকশন এই জায়গাটা একটু। আচ্ছা, এমফাইসেমাটা হচ্ছে আমাদের লাংসের যে কার্যকরী একক। এই এমফাইসেমাটার অলটা যখন ডিস্ট্রাকশন হয়ে যায়, বেসিক্যালি এমফাইসেমার অলটা কখন ডিস্ট্রাকশন হয়, লং টার্ম যখন কোনো পেশেন্টের সিওপিডি হয়, তার হচ্ছে ওই অবস্ট্রাকশনের জন্য তার টোটাল ওই এমফাইসেমা মানে অ্যালভিওলার যে দেওয়ালটা, এটা ডিস্ট্রাকশন হয়। এটা হলে কি হয়, তখন ওই চেস্ট টাইটনেসটা দেখা যায়। কারণ অ্যালভিওলাইটার কাজ হচ্ছে আপনার একবার সংকোচন হবে, একবার প্রসারণ হবে। এখন আপনি চিন্তা করে দেখতে পারেন, যদি কোনো পেশেন্টের একবার এমন হয়, তাহলে কিন্তু তার অ্যালভিওলাইটার সংকোচন প্রসারণ হতে পারবে না। তখন প্রথমত পেশেন্ট শ্বাসকষ্ট অবভিয়াসলি দেখা যাবে, এটার পাশাপাশি কিন্তু পেশেন্টের চেস্ট টাইটনেস, অর্থাৎ বুকটা যে এক্সপ্যান্ড করবে বা চওড়া করবে, এটাও কিন্তু করতে পারে না। বুঝতে পেরেছেন সবাই? বুঝতে পেরেছি ভাইয়া। জি স্যার। জি স্যার। এখন আমরা একটু দেখবো যে সিওপিডি, সিওপিডির হচ্ছে আমাদের ডেফিনেশন, টাইপ এগুলো। তো সিওপিডি কিন্তু হচ্ছে আমার একদিন হয় না, এটা লং টার্ম বা অনেক টাইম নিয়ে গ্রো করে দেন হয়। তো এই যে সিওপিডির হচ্ছে আমরা একটু টাইপস গুলো দেখে নিব। সিওপিডি হচ্ছে কি প্রোগ্রেসিভ, মানে এটা আস্তে আস্তে গ্রো করে। ইরিভার্সিবল অর্থাৎ ওই এয়ার ওয়েটা যে অবস্ট্রাকশন হয়ে যায়, এটা পরবর্তীতে যে ঠিক হওয়ার পসিবিলিটি খুবই কম থাকে, অর্থাৎ রিভার্স হয় না। টাইপস হচ্ছে দুই প্রকার, একটা ক্রনিক ব্রঙ্কাইটিস, একটা এমফাইসেমা। ক্রনিক ব্রঙ্কাইটিস বলতে কি, পেশেন্টের ব্রাঙ্কিওল গুলো ইনফ্লামেশন হবে, যেটা আমরা ওই যে ছবিতে দেখলাম। আর এমফাইসেমা কি, পেশেন্টের অ্যালভিওলার অলটা ডিস্ট্রাকশন হয়ে যাবে। সিওপিডি বেসিক্যালি কেন হয় বা রিস্ক ফ্যাক্টর, স্মোকিং, পলিউশন হলে, অকুপেশনাল এক্সপোজার হলে, যেমন যারা বিভিন্ন কারখানাতে কাজ করে তাদের হয়ে থাকে। এখন সিওপিডির কি কি লক্ষণ বা সাইন সিমটম দেখা যায় সেটা আমরা দেখবো। ক্রনিক কফ দেখা যায় পেশেন্টের, অর্থাৎ তার পুরা লাংসে কফে ভরে যায়, স্পুটাম থাকে, ডিসপেনিয়া থাকে, অর্থাৎ পেশেন্টের শ্বাস নিতে কষ্ট হয়, ব্যারেল চেস্ট থাকে।
ব্যারেল চেস্ট বলতে ওই যখন শ্বাসটা যে ঘর ঘর যে সাউন্ডটা হয় আর পেশেন্টের ক্লাবিং থাকে, এই ক্লাবিংটা কেউ বলতে পারবেন ম্যাডাম আপনারা? না স্যার। হাতের আঙুল হচ্ছে স্যার, আঙুলগুলো একটু মোটা মোটা হয়ে যায়। আচ্ছা, হাতের আঙুলগুলো মোটা মোটা হয়, আর কেউ? ভেরি গুড। ক্লাবিংটা হচ্ছে দেখুন, যখন কোনো পেশেন্টের সিওপিডি হয় তার কিন্তু প্রপার ভাবে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ হয় না। এই অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড প্রপারলি এক্সচেঞ্জ না হওয়ার জন্য ওই পেশেন্টের যে সমস্যাটা হয়, তার হাতের আঙুল পায়ের আঙুলগুলো হচ্ছে মোটা হয়ে যায়। কারণ বেসিক্যালি ওই এরিয়া গুলোতে গ্যাস এক্সচেঞ্জ না হওয়ার জন্য ওইখানে অক্সিজেনের অভাব থাকে, যেটার জন্য এটা হয়। যেমন নখের বাঁকটা বেড়ে যায়, নখের বেস বা নখের কোনাটা একটু বেশি ঘুরে যায়, এই যে প্রবলেম গুলো দেখা যায়। ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা? এখন সিওপিডি আমরা হচ্ছে ট্রিটমেন্টটা দেখবো, এটা হচ্ছে SPOD, এবং এখানে এফভিসি বা এপিভিয়নটা ডিমোশন হবে বা কমবে। ট্রিটমেন্টের ক্ষেত্রে সিওপিডি পেশেন্টকে আমরা ব্রঙ্কো ডায়ালেটর দিয়ে থাকি। ব্রঙ্কো ডায়ালেটর হচ্ছে সেই সমস্ত মেডিসিন যেটা দিলে আমাদের ব্রঙ্কিওলটাকে ডায়ালেট করবে বা বড় করবে। সেগুলো কি? সালবিউটামল, দেন হচ্ছে ইপ্রাটোপিয়াম, এগুলো। দেন পেশেন্টকে স্টেরয়েড, অক্সিজেন থেরাপি, স্মোকিং অফ করতে বলা হয়। নার্সিং ম্যানেজমেন্টে হচ্ছে পেশেন্টের অক্সিজেনটা লো ফ্লো অক্সিজেন দিতে হয় নাসাল ক্যানুলা দিয়ে। দেন পেশেন্টের হচ্ছে লিপ ব্রেথিংটাকে আমরা এনকারেজ করতে বলি। পাঁচ লিপ ব্রেথিংটা কি কেউ জানেন ম্যাডাম? পাঁচ লিপ না ব্রেথিংটাকে স্যার, আমরা একটু বুঝিয়ে দিলে ভালো হয়। দেখুন, পার্ট লিপ ব্রেথিংটা হচ্ছে কেমন, আপনার মুখটাকে আপনি একটু চেপে রেখে, মানে বা মুখটা একটু চেপে শ্বাসটা বের করে দেওয়া। আসলে আমি যখন প্রশ্বাস নিচ্ছি আমি গালটা বন্ধ করে নাক দিয়ে পুরো জোরে শ্বাসটা বের করে দিব, এটাকে হচ্ছে বলা হয় পার্ট লিপ ব্রেথিং। এটাতে কি হয়, আমাদের লাংসের যে এয়ারটা এটা খুব কম জমে এবং হচ্ছে আমাদের অক্সিজেন সঞ্চালনটা বাড়ে, যেটার জন্য আমাদের শ্বাসকষ্ট বা ব্রেথিং ডিফিকাল্টিটা কমতে থাকে। এবং পেশেন্টকে, সিওপিডি পেশেন্টকে হাই ফ্লাওয়ার পজিশন বা ট্রাইপড পজিশনে রাখা হয়। তো এই যে দেখুন সিওপিডির আমরা যে প্যাথোফিজিওলজিটা আবার একটু ভালো করে দেখি। এই যে সিওপিডি হলে পেশেন্টের এটা হচ্ছে ব্রাঙ্কিওল, যেটার ভিতর দিয়ে এয়ারটা পাস হয়। তো সিওপিডি হওয়ার জন্য পেশেন্টের কি হচ্ছে, এই ব্রাঙ্কিওল গুলো ইনফ্লামেশন হচ্ছে আর এমফাইসেমা হয়, অর্থাৎ তার যে অ্যালভিওলাই, এই অ্যালভিওলার অলটা ধ্বংস হয়ে যায় বা ডিস্ট্রাকশন হয়ে যায়, যেটার জন্য অ্যালভিওলাই প্রপার ভাবে কাজ করতে পারে না। এখন আমরা এই যে সিওপিডির ম্যানেজমেন্ট একটু ভালো করে দেখবো। সিওপিডি আমরা কিভাবে ম্যানেজ করি? স্মোকিংটা বন্ধ করতে বলা হয়। মেডিকেশনের ভিতরে ব্রঙ্কোডাইলেটর, শর্ট অ্যাক্টিং অ্যালবিউটারল, আর লং অ্যাক্টিং হচ্ছে টাইট্রোপিয়াম বা আদার্স যেগুলো দেওয়া হয়। ইনহেল কর্টিকোস্টেরয়েড দেওয়া হয়, আর সামটাইম কম্বিনেশন থেরাপি দেওয়া হয়। আর পেশেন্টকে হচ্ছে লং টার্মে আপনার অক্সিজেন থেরাপি দেওয়া হয়। যেসব পেশেন্টের বেসিক্যালি পার্শিয়াল অক্সিজেন প্রেসার 55 নিচে বা অক্সিজেন স্যাচুরেশন 88 নিচে চলে এসেছে, তাদেরকে হচ্ছে অক্সিজেন থেরাপি দেওয়া হয়। আর পেশেন্টকে ইনফ্লুয়েঞ্জা বা নিউমোকক্কাল ভ্যাকসিনেশনের জন্য বলা হয়। আর পেশেন্টকে লাংস এক্সারসাইজ করানো হয়। এই লাংস এক্সারসাইজ করানোর উদ্দেশ্যই থাকে যেন তার এই যে প্রবলেম গুলো বা এই যে সিওপিডি যে টেন্ডেন্সিটা, তার লাংস যেন প্রপারলি ফাংশনিং হতে পারে। এখন আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস। এই ম্যাডাম কি শুরু করছেন আপনারা? আচ্ছা, আমরা কি এখন কিছু ইজি কোশ্চেন প্র্যাকটিস করব না হার্ড কোশ্চেন প্র্যাকটিস? ইজি কোশ্চেন থেকে স্যার হার্ড কোশ্চেন এ যায়। আপনারা বলুন। স্যার আগে ইজি কোশ্চেন শুরু করেন। আচ্ছা, আমরা এই সিওপিডি এবং অ্যাথমা থেকে বেসিক্যালি যে কোশ্চেন গুলো আসে সেগুলো হচ্ছে আমরা একটু চেক করে নেই।
আমরা কি দেখতে পাচ্ছি? জি স্যার। দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি। কোশ্চেনটার অ্যান্সার কোনটা হবে? আচ্ছা তবে প্লিজ মিউট ক্রনিক করো না। ক্রনিক কোঅপারেটিভ। আমরা অ্যান্সারটা আপনারা না বলে মেসেজ করে দিবেন, প্লিজ মিউট। ভাইয়া আপনি আগের মতো বলেন যে যাকে ধরবো সে বলে, যেন সবাই বললে তো ঝামেলা হচ্ছে। স্যার আপনি কোশ্চেন করেন যে নাম ধরে বলেন, যে মুখে বলবে আনসার, তাহলে ভালো হয়। এখানে করা যাচ্ছে না, দ্যাটস প্রবলেম। আরে নেটের সমস্যা বাল। আচ্ছা ঠিক, আমি এখন যাদেরকে কোশ্চেন করবো ওনারাই অ্যান্সার করবেন। নাসির ভাই, হ্যালো ভাই, কোনোভাবেই জুমে ক্লাস নাও ভাই, জুমে ক্লাস নেওয়াটা পসিবল না ভাই, অনেক প্রবলেম হচ্ছে, অনেক টাইমও নষ্ট হচ্ছে, প্লাস স্ক্রিন শেয়ারটা করে দেখেন আমার স্ক্রিনের টোটাল অবস্থা, এইভাবে আসলে প্রপার ভাবে ক্লাস নেওয়াটা হচ্ছে না। ফেসবুকে ক্লাস নিলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, আপনাদের নেক্সট দিন থেকে ক্লাসগুলো আমাদের গুগল মিটে হবে, আমাদের সেই পরিচিত সেট আপে আমরা বলে দিয়েছি অফিসে, এটা ঠিক করে ফেলবেন নেক্সট দিন। আচ্ছা, আমাদের পরবর্তী যে কোশ্চেনটা, হোয়াট ইজ দ্য কি ফিচার অফ এমফাইসেমা, এমফাইসেমার জন্য কি ফিচার কোনটা? ব্রাঙ্কিওল ইনফেকশন, ডিস্ট্রাকশন অ্যালভিওলাই, ব্রাঙ্কোস্পাজম, প্লিউরার ইফিউশন। আপনারা একটু চ্যাটিং এর মাধ্যমে বা আপনাদের এসএমএস অপশনে যে সঠিক উত্তরগুলো একটু করে দিন। ডিস্ট্রাকশন অফ অ্যালভিওলাই না, ব্রঙ্কোস্পাজম। নেক্সট অ্যান্সার। হ্যাঁ, আমাদের এখানে সঠিক উত্তর হবে হচ্ছে অ্যাজমার ক্ষেত্রে যে কি ফিচারটা দেখা যায় পেশেন্টের এমফাইসেমাটা হয়। তা আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসবো। আর এই তো যে উত্তর কি? বন্ধ হচ্ছে, প্লিজ অফ করুন না। পরবর্তী কোশ্চেন হচ্ছে লং টার্ম অক্সিজেন থেরাপি কাদের দরকার হয়? আমাদের অপশন রয়েছে মাইল্ড অ্যাজমা যাদের, দেন হচ্ছে সিভিয়ার সিওপিডি যাদের থাকে, অ্যাকুট ব্রঙ্কাইটিস যাদের থাকে এবং নিউমোনিয়া যাদের থাকে। এখান থেকে সঠিক উত্তরটা আপনারা, আমি যাকে বলবো সে অ্যান্সার করবেন। এই যে এত সাউন্ড করতেছেন, আমি এখন ঠিক যাকে অ্যান্সার করতে বলবো উনি অ্যান্সার করবেন। আমি এখন যে কোশ্চেন গুলো দিব আপনারা অন্য কেউ অ্যান্সার করবেন না, ঠিক আমি যার নামটা বলবো উনি অ্যান্সার করবেন। এটা তো উত্তর আমরা অনেকে দিয়ে দিয়েছি, পরেরটা আমরা দেখবো।
Severe COPD with hypoxia. দেখুন আমাদের কোশ্চেন হচ্ছে 55 বয়সী একজন পেশেন্ট, 55 বছর বয়সী একজন মেল পেশেন্ট যে সিওপিডি আক্রান্ত এবং তার ডিফিকাল্টি ব্রিথিং হচ্ছে ডিউরিং এক্সারসাইজ। He used inhaler but still has a low oxygen saturation, 80% আছে at rest। এক্ষেত্রে আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট কোনটা হবে? কাইন্ডলি আপনারা কমেন্টস করে সঠিক উত্তরটা জানাবেন। শারমিন সুলতানা ম্যাডাম, আমার কথা শুনতে পাচ্ছেন? আপনি কোশ্চেনটার অ্যান্সারটা করুন। শারমিন সুলতানা ম্যাডাম, আমার কথা কি শুনতে পাচ্ছেন? আপনার ওখান থেকে অনেক সাউন্ড আসতেছে, আপনি কোশ্চেনের অ্যান্সারটা করুন। What is the most appropriate next step? Start oral steroid. যে এই কোশ্চেনটা আমাদের Initiate long-term oxygen therapy. ইনিশিয়াল লং টার্ম অক্সিজেন থেরাপি। আচ্ছা, আমি রীতিমতো অ্যাজ এ টিচার আমি বলতে আমার বিরক্ত লাগতেছে মানে এইটার জুমটা হ্যান্ডেল করার জন্য। আমি আগামীকাল থেকেই আপনাদের জন্য মিটের ব্যবস্থা করব, করে ক্লাস নেব, আমি আপনাদেরকে কমিটমেন্ট করতেছি। আচ্ছা, আমরা আজকে হচ্ছে কোশ্চেন গুলো একটু কম প্র্যাকটিস করে পড়া শেষ করে যাই, কারণ এভাবে হচ্ছে আমাদের জুমে আসলে এটা করাটা একটু ডিফিকাল্ট। এখন আমরা দেখব হচ্ছে নিউমোনিয়া। নিউমোনিয়া কাকে বলে? নিউমোনিয়া হচ্ছে যখন কোন পেশেন্টের অ্যালভিওলাইতে ইনফ্লামেশন হয় সেটাকে নিউমোনিয়া বলে। নিউমোনিয়ার জন্য মোস্ট কমন কজ কোনটা? স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া। এটা হচ্ছে নিউমোনিয়ার জন্য রেসপন্সিবল। নিউমোনিয়া হলে পেশেন্টের কি কি সিমটম গুলো দেখা যায় সেটা আমরা দেখব। সেটা হচ্ছে পেশেন্টের ফিভার, প্রোডাক্টিভ কফ থাকে, দেন হচ্ছে প্লিউরিটিক চেস্ট পেইন থাকে, রাস্ট কালার, স্পুটাম এগুলো থেকে যায়। নিউমোনিয়া আমরা কিভাবে ডায়াগনোসিস করি? চেস্ট এক্সরে এর মাধ্যমে, এবং এখানে ট্রিটমেন্ট হিসেবে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। আমাদের নিউমোনিয়া পেশেন্ট কেস আমরা সেমি পাওলাস পজিশনে রাখি যেন তার লাংস এক্সপেনশনটা বাড়ে। এর বাইরে আমাদের নিউমোনিয়া থেকে ওইভাবে পড়ার মতো বা মনে রাখার মতো কিছু নাই। তো আমাদের এই যে দেখবেন এটা নিউমোনিয়া পেশেন্ট, এবং নিউমোনিয়া হলে তার কি হয়, এই ব্রাঙ্কিওলটা ইনফ্লাম হয়ে যায় আর এই অ্যালভিওলার ভিতরে ফ্লুইড জমে বেসিক্যালি। দেন আমরা এখন দেখব টিবি। এই টিবি থেকে বেশ কিছু টেকনিক্যাল কোশ্চেন আসে। ফার্স্ট অফ অল, টিবি কেন হয়? টিবি হয় হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ব্যাকটেরিয়ার আক্রমণে, যেটা আমরা সবাই জানি। দেন টিবিটা কিভাবে ট্রান্সমিশন হয় বা এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে ছড়ায়? এয়ারবর্ন ড্রপলেটের মাধ্যমে। অর্থাৎ হচ্ছে আমাদের মুখ থেকে যে ড্রপলেট গুলো বের হয় নাক থেকে, ছোট ছোট কণা, এটার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়। টিবির সাইন সিমটম কি? পেশেন্টের বেসিক্যালি 2 সপ্তাহের বেশি ক্রনিক কফ থাকবে, রাতে ঘামবে, ফিভার থাকবে, ওয়েট লস থাকবে এবং হিমোপয়সিস থাকবে, অর্থাৎ কফের সাথে ব্লাড যাবে। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, টিবি আমরা কিভাবে ডায়াগনোসিস করি সেটা হচ্ছে স্পুটাম এএফবি টেস্টের মাধ্যমে, চেস্ট এক্সরে, বাট সব থেকে যে কোশ্চেনটা ঘুরায় প্রায় আসে, ম্যানটক্স টেস্ট। টিবি কনফার্মেশন টেস্ট কোনটা? ম্যানটক্স টেস্ট। এটা কিন্তু আপনারা একটু মনে রাখবেন, এটা কিন্তু বারবার ঘুরায় প্রায় আসে। টিবির জন্য ট্রিটমেন্ট হিসেবে কি কি ড্রাগ ইউজ করা হয়? রিফাম্পসিন, আইসোনায়াজাইড, পাইরাজিনামাইড, ইথামবিউটল। দেন টিবি ম্যানেজমেন্ট কিভাবে আমরা করি সেটা হচ্ছে আমরা ডিরেক্টলি অবজারভেশনের মাধ্যমে
যেটাকে ডট থিওরি বলা হয়। দেন পেশেন্টকে আইসোলেট করি, এইগুলো। এবং টিবি পেশেন্টকে আমরা আপরাইট বা হাই ফরওয়ার্ড পজিশনে রাখি যেন সে ইজিলি শ্বাস প্রশ্বাস নিতে পারে। এখন আমার আর কয়েকটা কোশ্চেন রয়েছে যে টিবির টাইপ বা টিবি কত প্রকার। টিবি হচ্ছে পালমোনারি টিবি কাকে বলে? যখন টিবিটা পেশেন্টের শুধু লাংসে থাকে সেটা হচ্ছে পালমোনারি টিবি এবং এটা মোস্ট কমন। এক্সট্রা পালমোনারি টিবি কি? যখন টিবিটা লাংস থেকে আদার্স অর্গান গুলোকে এফেক্ট করে, যেমন হচ্ছে লিম নোডে, স্পাইনাল কর্ডে, কিডনিতে বা মেনিনজেসে, এটাকে বলা হয় এক্সট্রা পালমোনারি টিবি। দেখবেন এই স্পাইনাল কর্ডের টিবিটা কিন্তু খুব সিভিয়ার। আপনারা কি হসপিটালে কেউ দেখেছেন এই স্পাইনে টিবি আছে পেশেন্টে? এই টিবি পেশেন্ট কি আপনারা কেউ দেখেছেন হসপিটালে? স্পাইনের টিবি পেশেন্ট আপনারা দেখেছেন কেউ? আপনারা কি কেউ স্পাইনের টিবি পেশেন্ট দেখেছেন? আচ্ছা, না। আমাদের কিন্তু এই স্পাইনের টিবিটা খুবই সিভিয়ার। অনেক পেশেন্ট রয়েছে যাদের হচ্ছে পুরা স্পাইনাল কর্ডে টিবিটা হয়। এটা হচ্ছে অনেক জায়গায় এই পেশেন্ট দেখা যায় এবং এটা খুব সিরিয়াস একটা কজ। দেন আমরা এখন দেখব প্রাইমারি টিবিটা কি, যে ফার্স্ট ইনফেকশন যখন হয়। সেকেন্ডারি টিবি বা রিঅ্যাক্টিভ টিবিটা কি, যে ডরমিনেন্ট টিবি রিঅ্যাক্টিভেট ইন অ্যাডাল্ট, অর্থাৎ যেসব পেশেন্টের এই চিলড্রেন অবস্থায় বা আগে একবার হয়েছিল বাট ওটা সুপ্ত অবস্থায় থাকে, পরে অ্যাডাল্ট অবস্থায় আবারও দেখা যায়, সেটাকে সেকেন্ডারি বা রিঅ্যাক্টিভেশন টিবি বলা হয়। আচ্ছা, এখন আমরা লাং অ্যাক্সেস একটু দেখবো। লাং অ্যাক্সেসটা আপনারা নিজেরা জাস্ট একটু পড়ে নিবেন যে লাং অ্যাক্সেসটা কি। লাংস এর লোকালাইজ টিস্যু গুলোতে পুস ফিল হয় বা পুস সেল গুলো বা পাস সেল গুলো ডেভেলপ করে। এটা কেন হয়? অ্যাসপাইরেশনের জন্য বা নিউমোনিয়ার কমপ্লিকেশন হিসাবে। এটা নিজেরা পড়লে বুঝতে পারবেন। এখন আমরা একটু দেখবো অক্সিজেন থেরাপি, যে অক্সিজেন থেরাপি আমরা পেশেন্টকে কেন দেই। সেটা হচ্ছে যেসব পেশেন্টের হাইপোক্সিমিয়া থাকে বা আপনার অক্সিজেন স্যাচুরেশনটা 90 নিচে নেমে আসে, ডিসপেনিয়া থাকে যাদের বা রেসপিরেটরি ডিস্ট্রেস থাকে, সিওপিডি এক্সারবেশন হয় যেসব পেশেন্টের, নিউমোনিয়া, অ্যাজমা, পালমোনারি এডিমা যাদের থাকে, বা যেসব পেশেন্টের শক বা ট্রমা থাকে। এখন এই অক্সিজেন থেরাপি দেওয়ার জন্য আমরা কোন কোন ডিভাইস ইউজ করি এবং ওই ডিভাইস দিয়ে কতটুকু আমরা অক্সিজেন দিতে পারবো এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। নাসাল ক্যানুলা, আমরা নাসাল ক্যানুলা দিয়ে 1 থেকে 6 লিটার পার মিনিটে অক্সিজেন দিতে পারি। আর এক্ষেত্রে ফ্রিকশন অফ অক্সিজেন থাকে 24 থেকে 42%। এই ফ্রিকশন অফ অক্সিজেনটা কি? আমরা যে শ্বাস নিচ্ছি, শ্বাস নেওয়ার সময় এই এয়ারটা যে আমাদের নাকের সাথে ঘষা খাচ্ছে, এইটাকে বলা হয় ফ্রিকশন অফ অক্সিজেন। আমরা নর্মাল এয়ারে একটা হচ্ছে ফ্রিকশন হয়, এটা হচ্ছে বেসিক্যালি 21% থাকে। ফ্রিকশন অফ অক্সিজেন হচ্ছে আমাদের শ্বাস নেওয়ার সময় এয়ারটা যে আমাদের নাসাল অলগুলোর সাথে ঘষা খাচ্ছে, এটাই হচ্ছে ফ্রিকশন অফ অক্সিজেন। সিম্পল ফেস মাস্কে আমরা 5 থেকে 10 লিটার পর্যন্ত অক্সিজেন দিতে পারি। হাই ফ্লো অক্সিজেন আমরা কিসের? ভেন্ট্রি মাস্কে এবং নন রিভার্সেবল মাস্কে। এবং নন রিভার্সেবল মাস্কে হচ্ছে আমরা 10 থেকে 15 লিটার দিতে পারি। দেন আমরা অ্যাডভান্স সাপোর্ট হিসাবে সিপ্যাপ বা বাইপ্যাপ এটার মাধ্যমে এবং মেকানিক্যাল ভেন্টিলেশনে রাখা হয়। দেন আমরা এখন দেখবো পেশেন্টের মনিটরিং। যখন কোনো পেশেন্টের অক্সিজেন চলবে বা অক্সিজেন স্যাচুরেশন দেওয়া হয়, তখন আমরা তাকে কি কি মনিটর করি। ওই পেশেন্টকে হচ্ছে আমরা অক্সিজেন স্যাচুরেশন মেনটেন করব, রেসপিরেটরি রেট দেখবো এবং আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করা হয়। এখন এই অক্সিজেন দেওয়ার সময় পেশেন্টের কি কি কমপ্লিকেশন হয় এবং এটা আমরা কিভাবে ম্যানেজ করব। হ্যাঁ, এটা অ্যাডাল্টদের, যে আমরা যেটা দেখালাম এটা হচ্ছে অ্যাডাল্ট। দেখুন, যখন কোনো পেশেন্টকে অক্সিজেন থেরাপি চলে তার কি কি কমপ্লিকেশন হয় এবং এই কমপ্লিকেশন গুলো আমরা কিভাবে ম্যানেজ করবো এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। পেশেন্টের প্রথমত অনেক লং টার্ম অক্সিজেন চলতে থাকলে যেটা হয় অক্সিজেন টক্সিসিটি। এই অক্সিজেন টক্সিসিটিটা হলে কি কি লক্ষণ দেখা যায়? পেশেন্টের কফ,
পেশেন্টের চেস্ট পেইন, ডিসপেনিয়া, পালমোনারি ইডিমা এগুলো দেখা যায়। দেন অক্সিজেন টক্সিসিটি আমরা কিভাবে ম্যানেজ করি? আমরা যখনই দেখবো যে অক্সিজেন টক্সিসিটি হচ্ছে, সাথে সাথে হচ্ছে আমরা পেশেন্টের অক্সিজেনেশন টাকে অফ করে দিব এবং ডিউরেশন সেট করে দিয়ে আমরা এবিজি মনিটর করব। কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হয় অনেক পেশেন্টের, অর্থাৎ তার বডিতে কার্বন ডাইঅক্সাইড বেশি অ্যাকুমুলেশন হয়ে যায় যখন কোনো পেশেন্টের অক্সিজেন থেরাপি চলে। এটা হলে কি কি লক্ষণ দেখা যায় দেখুন। পেশেন্টের হচ্ছে ড্রাউজিনেস দেখা যায়, দেন হচ্ছে পেশেন্টের হেডএক দেখা যায়, পেশেন্টের স্কিন গুলো ফ্লাশ হয়ে যায়। দেন যখন কোনো পেশেন্টের অক্সিজেন রিটেনশন হবে তখন আমরা কি করব? তার হচ্ছে অক্সিজেনটাকে খুব টাইট্রেট কেয়ারফুলি দেওয়া হবে এবং আমরা অক্সিজেন স্যাচুরেশন 88 থেকে 92 ভিতরে রাখবো। আর পেশেন্টের এবিজি বা আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিসটা মনিটর করব। দেন যদি কোনো পেশেন্টের মিউকোসা শুকায় যায়, অক্সিজেন চলতে থাকলে তার মিউকাস মেমব্রেন গুলো ড্রাই হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা যে লক্ষণগুলো দেখা যায়, নাকটা শুকায় আসে বা মুখটা নাসাল থেকে ব্লিডিং হয়। এবং এক্ষেত্রে আমরা কি কি ভাবে মনিটর করব সেটা হচ্ছে আমরা হিউমিডিফায়ার, অক্সিজেন ইউজ করব, লুব্রিকেন্ট দেওয়া হয় পেশেন্টকে। স্কিন ব্রেকডাউন হতে পারে এবং স্কিন ব্রেকডাউন হলে পেশেন্টের রেডনেস, প্রেশার শোর এগুলো দেখা যায়। ফায়ার হ্যাজার্ড মোস্ট ইম্পর্টেন্ট অক্সিজেনের ক্ষেত্রে, যে আগুন ধরার একটা চান্স থাকতে পারে। তো এক্ষেত্রে হচ্ছে আমরা কি করব যে কোনো ধোঁয়া অ্যাভয়েড করব, যেখানে অক্সিজেন চলবে ওখানে কোনো স্মোকিং করা যাবে না এবং অক্সিজেন সিলিন্ডারটাকে যে কোনো ধরনের ফ্লেম থেকে দূরে রাখবো। তো এই পর্যন্ত আমি এখন আপনাদের একটু কথা বলার সুযোগ দেই, কারোর কোনো কোশ্চেন রয়েছে কিনা। এই পর্যন্ত কারোর কোনো কোশ্চেন রয়েছে? থাকলে আপনারা আস্ক করবেন। না স্যার। স্যার আমি একটু টিভির ওইটাতে আমার স্কিনের সমস্যা হচ্ছিল, তখন বুঝতে পারিনি, শুনতেও পারিনি কোনো কিছু। আচ্ছা ম্যাডাম, কালকে একটু কাইন্ডলি ভিডিওটা দেখে নিয়েন সকালে, তাহলে এটা ক্লিয়ার বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে। স্যার আমার একটা প্রশ্ন ছিল, আমরা যে মানে অ্যাজমা বা লাং ডিজিজ যেগুলো পড়লাম, মানে এগুলো প্রিভেন্টিভ মেজার হিসেবে কোনো মেথড আছে কেন, মানে কোনো কিছু? হ্যাঁ, ওটার যেটা ট্রিগার ফ্যাক্টর, এগুলোকে আমরা হচ্ছে প্রিভেন্ট করতে পারলে অ্যাজমা বা সিওপিডি আমরা প্রিভেনশন করতে পারবো। আমি একটু এটা আপনাদের মেসেজে দিয়ে দিচ্ছি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। এগুলো আপনাদের দেখতে খুব ইজি মনে হলো, আমরা এই এতটুকু সময় যেটা পড়ছি না, এখানে আমরা একটা হিউজ টপিক হচ্ছে পড়া হয়ে গিয়েছে কিন্তু আমাদের। স্যার একটা প্রশ্ন ছিল, স্যার হচ্ছে অ্যারাবিক হ্যাঁ আর বলেন। অ্যানারাবিক অক্সিজেন, এটা একটু কি যদি বলতেন। ম্যাডাম একটু আবার রিপিট করুন। স্যার অক্সিজেনের মধ্যে যে অ্যারাবিক এন্ড অ্যানারাবিক, ওইটা একটু সাব ডিটেলস যদি বলতেন। ম্যাডাম আপনার কথাটা ক্লিয়ার আসছে না, একটু লিখে দিন কাইন্ডলি। স্যার উনি জানতে চাচ্ছে অ্যারোবিক ব্যাকটেরিয়া আর অ্যানারোবিক ব্যাকটেরিয়াটা, মানে অ্যারোবিক আর অ্যানারোবিক বলতে কি বোঝায় এটাই জানতে চাচ্ছে। আচ্ছা, অ্যারোবিক আর অ্যানারোবিক এই যে দুই টাইপের ব্যাকটেরিয়া, একটা হচ্ছে অক্সিজেন ছাড়া বাঁচতে পারে, একটা অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। এটাকে আমরা অ্যারোবিক আর অ্যানারোবিক ব্যাকটেরিয়া বলি। এখন অ্যারোবিক আর অ্যানারোবিক এটা কিন্তু আমরা প্রায়ই ওলট পালট হয়ে যায় যে কোনটা অক্সিজেন ছাড়া বাঁচতে পারে, কোনটা অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। তো চলুন এটা আমরা একটু দেখে নেই। অ্যানারোবিক যে ব্যাকটেরিয়া, এটা হচ্ছে আমার উইদাউট অক্সিজেন বাঁচতে পারে। আর অ্যারোবিক যে ব্যাকটেরিয়া, এটা অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। অর্থাৎ অক্সিজেন দরকার হয় হচ্ছে অ্যারোবিক ব্যাকটেরিয়ার, আর অক্সিজেন দরকার হয় না অ্যানারোবিক ব্যাকটেরিয়ার। তো এই অ্যানারোবিক ব্যাকটেরিয়া কোনগুলো বা কোনগুলো অক্সিজেন ছাড়া বাঁচে? ক্লোস্ট্রিডিয়াম টিটানি, বোটুলিয়াম, ডিফিকাইল, ফ্রাগেল, এগুলো হচ্ছে আমার অ্যানারোবিক ব্যাকটেরিয়া। বুঝতে পেরেছেন ম্যাডাম? আর অ্যারোবিক ব্যাকটেরিয়া, এটা বেঁচে থাকার জন্য এদের অক্সিজেন দরকার হয়। আর অ্যারোবিক ব্যাকটেরিয়া কোনগুলো?
মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, অ্যানথ্রাক্স, বা হচ্ছে আমাদের নিউমোডোনাস অ্যারিগোনোসা, এগুলো হচ্ছে অ্যারোবিক ব্যাকটেরিয়া। স্যার আমার একটা কোশ্চেন ছিল, আমরা যখন কোনো প্রেগনেন্ট মা যখন লেস ফিটাল মুভমেন্ট দেখি, সেক্ষেত্রে বা আমরা ডক্টর সাজেস্ট করে যে অক্সিজেন দেওয়ার জন্য, তো সেক্ষেত্রে আমাদের আসলে আম, কত মিনিটে কতটুকু দিলে সব থেকে বেশি ভালো মানে বেটার হয়, বাচ্চা এবং মায়ের জন্য বেটার হবে, সেটা যদি একটু। আচ্ছা ম্যাডাম, একটু আপনার কোশ্চেনটা আবার রিপিট করুন যে প্রেগনেন্ট ওম্যান। মানে বলছি যে যদি কোনো প্রেগনেন্ট মায়ের যদি মানে লেস ফিটাল মুভমেন্ট দেখা দেয়, তো সেক্ষেত্রে যে আমরা অক্সিজেন দেই আহ মাকে, তো আমরা কত কত সময় ধরে কতটুকু দিলে মানে বেটার হবে, সেটাই আর কি একটু জানতে আচ্ছা, চাচ্ছি। কি মুভমেন্টটা একটু ক্লিয়ার করে বলবেন। লেস ফিটাল মুভমেন্ট, বাচ্চার ফিটাল মুভমেন্টটা যদি কম দেখে মুভমেন্ট, বা হ্যাঁ হ্যাঁ। মায়েরা বুঝতে পারে না। আচ্ছা, আমাকে আগে জানতে হবে যে লেস ফিটাল মুভমেন্টটা কেন হচ্ছে, এবং মায়ের কিছু জিনিস কিন্তু চেক করতে হবে। তো বেসিক্যালি তো আমাদের লেস ফিটাল মুভমেন্টটা কেন হয়, এটা কি আমরা জানি যে কেন ফিটাল মুভমেন্টটা হচ্ছে কমে যায়? অনেক সময় হচ্ছে যে মা যদি কোনো স্ট্রেসে থাকে, তারপর দেখুন, পানির পরিমাণটা যদি কম। হয় বেসিক্যালি হচ্ছে যখন যেসব মায়েদের অ্যামনিওটিক ফ্লুইডটা বেশি থাকে, বা হচ্ছে স্লিপ সাইকেল, বা ঘুমের সময়, বা প্লাসেন্টাতে কোনো সমস্যা থাকে, যদি লেক্স অক্সিজেন বা নিউট্রিশন থাকে, বা ম্যাটারনাল কোনো ইলনেস থাকে মায়ের, যেমন ডায়াবেটিস, এসবের জন্য হতে পারে। আবার ঘুমের ওষুধ খেলে, বা বিটা ব্লকার যে ড্রাগ গুলো রয়েছে এটা খেলে। এখন আমার যে এক্স্যাক্টলি কোন কারণে হচ্ছে এটা আমার জানতে হবে। তো বেসিক্যালি যখন লেস ফিটাল মুভমেন্ট থাকে, মাকে হচ্ছে ফেস মাস্কে 8 থেকে 10 লিটার পার মিনিটে অক্সিজেন দেওয়া হয়। কারণ এখানে কিন্তু ম্যাটারনাল ব্লাড অক্সিজেনটা কমার জন্য আমরা ধরে থাকি যে প্লাসেন্টা থেকে কম অক্সিজেন বাচ্চাতে ট্রান্সফার হচ্ছে। আর অক্সিজেনটা আমরা কত টাইম দিব বা কত সময় দিব, এটা ডিপেন্ড করবে হচ্ছে মায়ের অক্সিজেন স্যাচুরেশনের উপর। বুঝতে পেরেছেন? জি, থ্যাংক ইউ। আচ্ছা দেখুন, এখন আমরা আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখব, সেটা হচ্ছে আহ, আমাদের বিভিন্ন যে জ্বর, এগুলো থেকে কিন্তু কোশ্চেন হয়। টাইফয়েড, ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া, এই জ্বরগুলো কেন হয়, কোন টেস্টের মাধ্যমে আমরা কনফার্মেশন হই, এটার কি সাইন কি দেখা যায়, এবং ম্যানেজমেন্ট। টাইফয়েড ফিভার, এটা হয় কিসের জন্য? স্যালমোনেলা টাইফি এবং কন্টামিনেটেড ফুড বা ওয়াটারের জন্য। বেসিক্যালি হয় কিসের দ্বারা? স্যালমোনারিলি টাইফি ব্যাকটেরিয়ার আক্রমণ, এবং এই ব্যাকটেরিয়াটা কিভাবে ছড়ায়? কন্টামিনেটেড ফুড বা ওয়াটারের মাধ্যমে। এটা ডায়াগনোসিস আমরা করি কি? ব্লাড কালচার এবং বিডাল টেস্ট। যদি বেস্ট অ্যান্সার কোশ্চেনে অপশন দুইটাই থাকে, যে ব্লাড কালচার, বিডাল টেস্ট, আদার ডট ডট ডট, আপনার ফার্স্ট চুজ হবে ব্লাড কালচার। কারণ কিন্তু আপনি ব্লাড কালচারের ভিতরে এই বিডাল টেস্টটা যাচ্ছে। বুঝতে পেরেছেন ম্যাডাম? বুঝতে পেরেছেন জি সবাই স্যার। যে কেন জি, আমাদের বুঝতে আগে ব্লাড পেরেছি। কালচার? আমরা জি স্যার। স্পেসিফিক টেস্ট বিডাল টেস্ট, ভাইয়া বাট আবার যদি একটু বললে ভালো হয়। যদি দেখেন যে টাইফয়েড ফিভার ডায়াগনোসিস এমসিকিউতে এসেছে, অপশনে আছে বিডাল টেস্ট, ব্লাড কালচার, অক্সিজেন, দেন হচ্ছে সিবিসি, আরবিসি, সেক্ষেত্রে আপনাকে ফার্স্ট অফ অল ব্লাড কালচার চুজ করতে হবে। কারণ আপনি ব্লাড কালচারের মাধ্যমে শিওর হতে পারবেন যে ওখানে স্যালমোনেলা টাইফি আছে কিনা। দেন আপনি ব্লাড কালচারের ভিতরে কিন্তু আমাদের এই বিডাল টেস্টটা যাচ্ছে। বিডাল টেস্টটা কিন্তু ব্লাড কালচারের একটা পার্ট। দ্যাটস আমরা আগে ব্লাড কালচার দেন বিডাল টেস্ট। অবভিয়াসলি বিডাল টেস্টটা হচ্ছে এটার কনফার্মেশন বা স্পেসিফিক যে ডায়াগনস্টিক টেস্ট। দেন কি কি সিমটম দেখা যায়? টাইফয়েড হলে গ্রাজুয়াল ফিভার থাকে, অ্যাবডোমিনাল পেইন থাকে, হেডেক থাকে, বাট একটা স্পেসিফিক সিমটম দেখা যায় যেটাকে রোজ স্পট বলা হয়। এটা মনে রাখবেন এই কি পয়েন্টগুলো। ম্যানেজমেন্টের হিসাবে অ্যান্টিবায়োটিক হাইড্রেশন দেওয়া হয়। ম্যালেরিয়া কেন হয়? প্লাজমোডিয়াম হচ্ছে
যে এই জেনেরিকের প্লাজমোডিয়াম ওভাল, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স এই ব্যাকটেরিয়ার আক্রমণে, এবং এটা মসকিউটো বাইটে হয় এবং অ্যানোফিলিস মসকিউটোর কামড়ে হয়ে থাকে। এবং এখানে হচ্ছে কি কি টেস্ট করা হয়, ব্লাড স্মিয়ার এবং র্যাপিড অ্যান্টিজেন। ম্যালেরিয়া হলে পেশেন্টের কি কি সিমটম থাকে, সাইকেলিক ফিভার থাকে বা জ্বরটা একটা সাইকেল ওয়াইজ হয়, চিলস থাকে বা কাঁপুনি দিয়ে জ্বর আসে, সোয়েটিং থাকে, এনিমিয়া থাকে এবং স্প্লিনোমেগালি থাকে, অর্থাৎ আমাদের স্প্লিন গুলো আহ হয়ে যায়, এনলার্জ হয়। এবং এখানে অ্যান্টি ম্যালেরিয়াল যে ড্রাগ গুলো রয়েছে, ক্লোরোকুইনিন এগুলো দেওয়া হয়। ডেঙ্গুটা কেন হয়, ডেঙ্গু ভাইরাসের জন্য এবং কোন মশা, অ্যাডিস মসকিউটো, আমরা সবাই জানি। ডেঙ্গু ডায়াগনস্টিক টেস্ট কোনটা, এনএস1 অ্যান্টিজেন, আইজিএম বা আইজিজি অ্যান্টিবডি এবং প্লাটিলেট কাউন্ট করা হয় পেশেন্টের সার্বিক অবস্থা দেখার জন্য। কিন্তু আমার ডেঙ্গু কনফার্মেশন সাইন হচ্ছে এনএস1 অ্যান্টিজেন বা আইজিএম বা আইজিজি অ্যান্টিবডি। এবং ডেঙ্গু হলে পেশেন্টের সাডেন হাই ফিভার থাকে, হেডেক থাকে, রেট্রো অরবিটাল পেইন দেখা যায়, র্যাশ থাকে এবং মাইগ্লা থাকে। এই ডেঙ্গুর জন্য কিন্তু আমাদের স্পেসিফিক সাইন সিমটমের জন্য আলাদা পয়েন্ট কোনটা, রেট্রো অরবিটাল পেইন। এই রেট্রো অরবিটাল পেইনটা কি আমরা জানি? দেখুন, রেট্রো অরবিটাল পেইন কাকে বলা হয়? জানি না স্যার। চোখের পিছনে যে ব্যথাটা যখন হয়। চোখের ব্যাক সাইডে বা চোখের পেছনে যে একটা প্রচন্ড ব্যথা হয় বা মনে হয় ওখানে কিছু একটা ফুটতেছে, এটাকে বলা হয় রেট্রো অরবিটাল পেইন। দেখবেন ডেঙ্গু পেশেন্টের হসপিটাল বলে আমার চোখ বন্ধ করতে পারতেছি না, চোখের ভিতর মনে হচ্ছে কেউ তীর মারতেছে বা কিছু একটা ফুটে যাচ্ছে, এটা। দেন চিকুনগুনিয়া হয় কিসের জন্য, চিকুনগুনিয়া ভাইরাসের জন্য, এবং এটা অ্যাডিস মসকিউটোর জন্য হয়। এবং এটার জন্য আরটি বা পিসিআর টেস্ট করা হয়, আইজিজি এবং আইজিজিএম অ্যান্টিবডি চেক করা হয়। এবং চিকুনগুনিয়া হলে পেশেন্টের কি কি সাইন সিমটম থাকে, হাই ফিভার থাকে, সিভিয়ার জয়েন্ট পেইন হয়, র্যাশ থাকে এবং মাসেল পেইন থাকে। থাইমাস ফিভারটা রিকেটশিয়ার জন্য হয়ে থাকে এবং এটা মাইট বাইট বা লাইস বা ফ্লিয়া এগুলো কামড়ে হয়, অর্থাৎ ইঁদুর বা এই যেগুলো রয়েছে। এক্ষেত্রে পিসিআর টেস্ট বা সেরোলজি হিসাবে ওয়েল ফ্লিক্স টেস্টটা করা হয়, এটা আমাদের ওইভাবে দেখার দরকার নেই, জাস্ট নাম মাত্র আমরা দেখলে হয়ে যাবে। কোভিড-19 কেন হয়, কোভিড ভাইরাসের আক্রমণে এবং কোভিড শনাক্তের জন্য আমরা পিসিআর বা আরটি টেস্ট করে থাকি এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্টও করা হয়ে থাকে। এখন আমাদের হসপিটালে আরেকটা খুব গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে বিন ম্যানেজমেন্ট, যে কোন হচ্ছে বিনে আমরা কোন ধরনের অস্ট ফেলি, এটা মাঝে সাঝে পরীক্ষাতে আসে। তো হচ্ছে ইয়েলো কালারের যে বিনটা থাকবে, এখানে আমরা সবসময় ইনফেকশাস বা বায়োহ্যাজার্ড যে জিনিসগুলো রয়েছে এটা ফেলি, অর্থাৎ ব্লাড, বডি ফ্লুইড, কন্টামিনেটেড ড্রেসিং এগুলো। রেড কালারের যে বিনটা থাকবে, এখানে আমরা সবসময় শার্প নিডিল বা শার্প যে জিনিসপত্রগুলো এগুলো ফেলবো। ব্লু বা হোয়াইট কালার যেটা থাকবে, এখানে আমরা মেডিকেল বা ফার্মাসিউটিক্যাল যে জিনিসগুলো রয়েছে, যেমন হচ্ছে এক্সপায়ার্ড ড্রাগ যেগুলো, আনইউজ যে মেডিসিন গুলো, এটা ফেলি। ব্ল্যাক কালারের বা গ্রিন কালারের যে বিনটা থাকে, এখানে আমরা জেনারেল নন হ্যাজার্ড যে অস্ট গুলো, যেমন পেপার, ফুড অস্ট, প্লাস্টিক, এগুলো হচ্ছে আমরা ফেলে রাখি। ক্লিয়ার সবাই? জি স্যার। হ্যাঁ, ক্লিয়ার আচ্ছা, স্যার। এখন আমরা কিছু স্যার এমসিকিউ প্র্যাকটিস করি নাকি? বলছিলাম যে ওই ডেঙ্গু ফিভার আর চিকনগুনিয়া ফিভারের যে আপনি বলছেন যে এডিস মসকিটো, ওটা কজ আর কি কারণ, এটা কি মানে শুধু এডিস মসকিটো হবে নাকি ফিমেল বা এরকম হ্যাঁ, কিছু অবভিয়াসলি হবে নাকি? ফিমেল এডিস মসকিউটো। হ্যাঁ, সেটাই। ঠিক আছে। তুমি তুমি যখন কিছু জিজ্ঞেস করতে চাইবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না, যাচ্ছে না, মিউট করে দিছি। মিউট করে দিলেই তো যাবে, তাই না? আর আনমিউট করে দিলেই তো যাবে। আচ্ছা, দেখুন, আমি একটা অলরেডি কোশ্চেন দিয়েছি যে 25 বছর বয়সী একজন মা, সরি একজন পেশেন্ট, যার হচ্ছে হঠাৎ করে জ্বর এসেছে, তার রেট্রো অরবিটাল পেইন হচ্ছে এবং প্রচন্ড হেডেক হচ্ছে।
এবং পেশেন্টের মাইগ্লিয়াটা প্রেজেন্ট আছে এবং ল্যাবে দেখা গেল তার থ্রোম্বোসাইটোপিনিয়া হয়েছে, এটা আমরা বেসিক্যালি ডায়াগনোসিস হিসাবে কি আসবে? ম্যাডাম কাইন্ডলি আপনারা দেশে র্যান্ডমলি অ্যান্সার দিয়েন না, আমি আস্ক করবো আপনাদের ধরে ধরে, কারণ অনেকেই ক্লাসের ভিতরে ঘুমাচ্ছেন, তাদেরকে একটু দেখি যে কারা ঘুমাচ্ছে। বুঝতে পেরেছেন আপনারা? কাইন্ডলি কেউ ক্লাসের ভিতরে হচ্ছে এই মুহূর্তে অ্যান্সার দিব না, আমরা একটু দেখি যে কারা কারা ঘুমাচ্ছে, তাদেরকে একটু ধরি। ঠিক আছে স্যার। মন্ডল শিখে আমার কথা শুনতে পাচ্ছেন ম্যাডাম? তিথি মন্ডল ম্যাডাম আমার কথা শুনতে পাচ্ছেন? 10টার সময় নাই, আজকে নিচে যাই। জি স্যার, শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম। নুসরাত জাহান ম্যাডাম আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। সুলতানা ম্যাডাম আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি ভাইয়া। জি ম্যাডাম, এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে? অপশন ডি। অপশন সি, ডেঙ্গু। আচ্ছা, কেন ডেঙ্গু হবে? অপশন সি হবে চিকুনগুনিয়া। চিকুনগুনিয়া। আচ্ছা, হোয়াই চিকুনগুনিয়া? কেন চিকুনগুনিয়া হবে? কেন হবে? এখানে হাই ফিভার প্লাস ব্যথা প্লাস হেডেক আমাকে ব্লাডের থ্রম্বোপেনিয়া আছে। মিউট করে দিচ্ছি না ক্লাসে। দেখুন, কেন ডেঙ্গু হবে আমি বলি, সঠিক উত্তর হবে ডেঙ্গু। হোয়াই? প্রথমত পেশেন্টের হচ্ছে হঠাৎ জ্বর এসেছে, রেট্রো অরবিটাল পেইন আছে। কমে গেছে না থ্রম্বোসাইটোপেন। এই রেট্রো অরবিটাল পেইনটা কিন্তু হচ্ছে ডেঙ্গুর জন্য স্পেসিফিক ম্যানেজমেন্টের ভিতরে করতেছে, সরি স্পেসিফিক সাইন, এবং পেশেন্টের হচ্ছে মাইগ্লিয়া আছে। লাস্ট যে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, পেশেন্টের থ্রোম্বোসাইটোপিনিয়া আছে। থ্রোম্বোসাইটোপিনিয়াটা কি পেশেন্টের হচ্ছে প্লাটিলেটটা কমে গিয়েছে, দ্যাটস হোয়াই এখানে সঠিক উত্তর হবে ডেঙ্গু। বুঝতে পেরেছেন? জি স্যার। প্লিজ আপনাদের মিউট করেন। আপনারা আপনাদের কথার জন্য স্যারের কথা শোনা যাচ্ছে না। একটু মিউট করুন না। বিশেষ পাপ করে জুমে ক্লাস করছি, আসলেই আমিও অনেক পাপ করছি, এজন্য আমারও জুমে ক্লাস নেওয়া লাগতেছে। স্যার আপনার মানে দৌড় যে কুলায় কেমনে স্যার এইগুলা? ঢুকতে পারছে না, পরে চামড়া মানে একটা সময় যে মানুষের ধৈর্য বা সবকিছুই বাড়ে, তো আসলে এগুলো অভ্যস্ত হয়ে গিয়েছি, তো এটার জন্য এখন আর প্রবলেম হয় না। এখানে কোশ্চেন দেখেন, 30 বছর বয়সী পেশেন্ট যার হচ্ছে সাডেন ফিভার ছিল, প্রচন্ড জয়েন্ট ফিভার আছে এবং সোয়েলিং আছে, এবং পেশেন্টের কোনো রেট্রো অরবিটাল পেইন নাই। সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কোনটা হবে? ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া এবং কোভিড-19। চিকুনগুনিয়া। এটা কিন্তু আমাদের সঠিক উত্তর চিকুনগুনিয়া হবে, সেটা আমরা নিজেরাও বুঝতে পেরেছি। দেখুন আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। সিভিয়ার ম্যালেরিয়া মোস্ট লাইকলি কজড বাই, সিভিয়ার ম্যালেরিয়াটা কেন হয়? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, ফ্যালসিফেরাম ওভাল না প্লাজমোডিয়াম ম্যালেরিয়ার আক্রমণে? আমাদের কিন্তু এই ভাইভ্যাক্স, ফ্যালসিফেরাম ওভাল সবগুলোই কিন্তু ম্যালেরিয়ার জন্য দায়ী, বাট সিভিয়ার ম্যালেরিয়াটা হয় হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিফেরামের আক্রমণে।
বুঝতে পেরেছেন? জি স্যার। এত কমেন্টের জন্য দেখতে পাচ্ছি না স্ক্রিনে। স্যার এই ক্লাসের কি পিডিএফ আর হচ্ছে ভিডিও পাবো কোথায়? ম্যাডাম পিডিএফ আমি গ্রুপে দিয়ে দিয়েছি, আর ভিডিও কালকে সকালে নাসির ভাই ইউটিউব ভিডিও লিংকটা দিয়ে দিবে, আপনারা ইউটিউব থেকে দেখে নিতে পারবেন। স্যার আর কি ক্লাস হচ্ছে ওই যে লিংকে হবে না, জুমে হবে এবার থেকে? বুঝিনি ম্যাডাম। বলছি এবার থেকে কি ক্লাস জুমে হবে? না, আমাদের নেক্সট স্যার ক্লাসগুলো হচ্ছে ইসে হবে। আমাদের নেক্সট যে ক্লাসগুলো রয়েছে এগুলো সবই গুগল মিটে হবে, কারণ জুমে হচ্ছে এটা অনেক বেশি পেইন। আমি হচ্ছে বেসিক্যালি আপনাদের জন্য যে কোশ্চেন গুলো সেট করেছি আজকে ক্লাসের জন্য, একটাও আমি বের করতে পারতেছি না। আমার ইআই দিয়ে এখন লাস্ট মোমেন্টে এসে কোশ্চেন রেডি করা লাগতেছে, কারণ এখানে হচ্ছে আমাদের মুভ করানো যায় না, দেন অন্য অন্য স্লাইড গুলোতে যাওয়া যায় না। তো দ্যাটস ওয়াই আমরা নেক্সট ক্লাসগুলো গুগল মিটে নিব। গুগল মিটে নিলে